আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। সুগন্ধা নদীতে অভিযান 10-এ আগুনের ঘটনায় লঞ্চ মালিক হামজালাল গ্রেফতার, আরও এক যাত্রীর মরদেহ উদ্ধারে মোট মৃত্যু 42। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে ধর্ষণ ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে আশিক, চেহারা পাল্টে আত্মগোপনের চেষ্টা। জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়া ট্রাকের চাপায় ঘুমন্ত স্বামী স্ত্রী নিহত, চালক পলাতক ও ট্রাক জব্দ। ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ভারতের দিল্লিতে সোমবার থেকে রাতে কারফিউ, বিশ্বজুড়ে 7,500-এর বেশি ফ্লাইট বাতিল। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 86তম জন্মদিনের শ্রদ্ধা, স্বমহিমায় উজ্জ্বল দুই গুণীর কথা স্মরণ। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় লঞ্চের একজন মালিক হামজালালকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। ঝালকাঠি থেকে লঞ্চের আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 42 জনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখনও আইসিইউতে আছেন। সাবরিনা হাসানের রিপোর্ট। এমভি অভিযান 10 লঞ্চের 4 মালিকের একজন হামজালাল ঢাকার কেরানীগঞ্জে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে র্যাব। লঞ্চে আগুনের ঘটনায় রোববার লঞ্চের 4 মালিক সহ 8 জনকে আসামি করে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মামলা করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নৌ পরিবহন আদালত। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখন আইসিইউতে। তাদের 3 জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া আরও 3 জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউ ও এইচডিইউতে থাকা 7 জনের অবস্থা আশঙ্কাজনক। আর বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন 18 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় আরও এক যাত্রীর মরদেহ ঝালকাঠির সাচিলাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। লঞ্চে আগুনের ঘটনায় দায়ীদের বিচার ও নৌ নিরাপত্তার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। লঞ্চে আগুনে নিহতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চলছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। কক্সবাজার সৈকত এলাকায় স্বামী সন্তানকে জিম্মি করে গৃহবধূকে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত আশিকুল ইসলামকে আটক করেছে র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নিজের চেহারায় পরিবর্তন এনে আত্মগোপনে ছিল আশিক। রোববার রাতে মাদারীপুর থেকে আশিককে আটক করার পর জিজ্ঞাসাবাদে ওই নারীকে অপহরণ, মুক্তিপণ দাবি ও ধর্ষণের কথা স্বীকার করে বলে জানিয়েছে র্যাব। বলেছে সে ঘটনার ঠিক 1-2 দিন পূর্বে সে প্রথম এই ভিকটিমের সাথে তার সাক্ষাৎ হয়। ইতিপূর্বে তার সাথে এই মেয়ের কোনো সাক্ষাৎ হয়নি। চাঁদা অর্থ দাবির ব্যাপারটি উনি স্বীকার করেছেন এবং ধর্ষণের ব্যাপারটি উনি স্বীকার করেছেন আশিক। জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। ভারত সীমান্তের কাছে ডাংধরা ইউনিয়নের গড়হরিতে ভোর 4:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জামালপুর থেকে কুড়িগ্রামের রাজীবপুরগামী সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতঘরে ঢুকে পড়ে। ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদিন ও তার স্ত্রী হাসিনা খাতুনের মৃত্যু হয়। ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে আজ অংশ নেবে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। বিকেল 4টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা 6টায় খেলাফত মজলিসের সাথে বঙ্গভবনে এই সংলাপ হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে 20 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ পর্যন্ত 3টি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। 2022-এর 14 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ 5 সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে 20 জানুয়ারির মধ্যে সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে আবারও অনুরোধ জানান তিনি। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপেরও সমালোচনা করেন তিনি। রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, যে ভণ্ডামির সংলাপ করছেন, এই সংলাপের উদ্দেশ্যই হচ্ছে আরেকটি হুদা মার্কা নির্বাচন, আরেকটি রকিব মার্কা নির্বাচন করে একই কায়দায় দিনের ভোট রাত্রে করবেন অথবা প্রতিদ্বন্দ্বিতাহীন এবং বিনা ভোটের নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় তিনি থাকতে চান। পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই থেকে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তার চক্রের সাথে জড়িত কারাগারে আটক মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরও 2 শীর্ষ সন্ত্রাসী। ডিএমপির এডিশনাল কমিশনার হাফিজ আক্তার জানিয়েছেন, রাজধানীতে অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জিসান বাহিনী। ওই বাহিনীর 7 ক্যাডারকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিনি। তিন চারজনকে আমরা পেয়েছি যে এখানে রাজনৈতিক আশ্রয় আছে, যে 3 জন বিএনপির সাথে, 1 জন আওয়ামী লীগের সাথে জড়িত। তো সন্ত্রাসীদের কোনো আসলে রাজনৈতিক বিষয়টা সেভাবে না, তারা মূলত থাকে তারা অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে তারা সন্ত্রাসী করে এবং আশ্রয়ের জন্য তারা রাজনৈতিক ডালটি ব্যবহার করে। দুবাই ভিত্তিক শীর্ষ সন্ত্রাসীর সাথে এটা সম্পৃক্ততা পেয়েছি এবং এটা কারাগারের যে শীর্ষ সন্ত্রাসী তাদের সাথেও আমরা শীর্ষ সন্ত্রাসী কারাগারিগুলি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদের সাথেও সম্পৃক্ত পেয়েছি, যে বিদেশ, দেশের কারাগার এবং এলাকার যে স্থানীয় সন্ত্রাসী এদের মধ্যে একটা লিঙ্ক হয়ে গিয়েছিল। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিলেট, ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে 3 জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। মাদারীপুরের রাজৈরে হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ স্থানেই দিনভর সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ফলাফল ঘোষণার পর বেশ কিছু স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে হামিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। একই উপজেলার 2 নং আখানগর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার মেয়েকে আটক করে পুলিশ। এ সময় গুলিতে বেশ কয়েকজন আহত হয়। সিলেটের গোপালগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে 2টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে আব্দুল সালাম নামে এক রিকশা মেকানিকের মৃত্যু হয়। পটুয়াখালীর চর মন্তাজে ফলাফল ঘোষণায় গরমিল নিয়ে কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 1 জন নিহত হয়। আহত হয়েছে অন্তত 50 জন। আবার সুস্থ গণনা দিয়া আপনারা যে ডিক্লেয়ার পাইবো হেরে দিয়া যান। আমরা সুস্থ বিচার চাই, সুস্থ কেন্দ্রে ভোট চাই আমরা। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মোট 295 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 48 জন, সংরক্ষিত নারী সদস্য 112 জন এবং সাধারণ সদস্য পদে 135 জন নির্বাচিত হয়েছেন। আক্তার হোসেন, চ্যানেল আই। বিভিন্ন দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যু বাড়ছে। ভারতের 18টি রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়। দিল্লি ও কর্ণাটকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম 1 জনের মৃত্যু হয়েছে।
সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের বিরুদ্ধে 1000 জনের বেশি মানুষকে করোনা পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রে টানা 7 দিনে গড় প্রায় 1,85,000 আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে এ পর্যন্ত 7,500-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আলিমান রাজি রিপোর্ট। করোনার নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতও প্রতিদিন হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। রাজধানী দিল্লি ছাড়াও তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট সহ অন্তত 18টি রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কর্ণাটক ও দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রে টানা এক সপ্তাহে দৈনিক গড়ে প্রায় 1,85,000 আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে রোববারও 1,000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো। একই সাথে 2,000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপেও করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে। মহামারী শুরুর পর ফ্রান্সে একদিনের রেকর্ড 1,04,000 বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় পুনরায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে গ্রিস, ইটালি ও স্পেন। চীনে করোনার নতুন হটস্পট উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে, যা গত 21 মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে 4 দিনের লকডাউন জারি করা হয়েছে। এদিকে ওমিক্রন ছড়িয়ে পড়ায় নতুন বিধিনিষেধের পরিকল্পনা নিয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় ওমিক্রন আক্রান্ত শনাক্তের পর ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের গাজায় ও কসোভোতে প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। ওমিক্রন বাড়তে থাকায় 15 দিনের জন্য ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক এবং নরওয়ে থেকে আসা যাত্রীদের ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে বেড়েছে সংক্রমণ। সামনের কয়েক সপ্তাহ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আলিমাল রাজি, চ্যানেল আই। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও গুণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 86তম জন্মদিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন এবং বিশিষ্টজনেরা। প্রয়াত এই দুই কথাসাহিত্যিকের লেখা পাঠকদের কাছে আজও সমান জনপ্রিয়। রাবেয়া খাতুনের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ। সুলতান আহিমুর রিপোর্ট। 1935 সালের 27 ডিসেম্বর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম একটি দিন। দিনটিতে জন্ম নিয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও গুণী কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য সহ সব ধরনের রচনায় অনন্য স্থান গড়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার লেখা কাব্যনাট্য নুরুল দিলের সারা জীবন ও পায়ের আজ পাওয়া যায় নাট্যাঙ্গনে ব্যাপক সমাদৃত। বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সাহিত্যে রাবেয়া খাতুনের আবির্ভাব ঘটেছিল। শিক্ষকতা, সাংবাদিকতা, সম্পাদনা, সময়ের পরিক্রমায় কর্মজীবনে নিজেই নিজেকে ছাপিয়ে গেছেন। লিখেছেন নিরাশ্রয়া, 52 গলির এক গলি, মধুমতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা উপন্যাস। তার লেখা গল্প উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে নাটক ও চলচ্চিত্র। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন গুণী এই সাহিত্যিক। রাবেয়া খাতুনের জন্মদিনে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজনে চ্যানেল আই প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন এবং বিশিষ্টজনেরা। আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য, তার আত্মা যেন শান্তি পায়, তাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। যেই লেখার কারণে আজকে ওনাকে আমরা স্মরণ করছি, এটাকে কিন্তু আমরা বলবো যে ওনার একটা বিশাল পাওয়া, এবং যেটার কারণে উনি কিন্তু সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন। যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা ওনারই কীর্তি নিয়ে, ওনারই লেখালেখির, ওনারই জীবন আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই। আয়োজকরা বলেন, রাবেয়া খাতুনের সাহিত্য চর্চাকে আরো ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এই যে আয়োজনটা, এটা অত্যন্ত একটি ভালো আয়োজন, আমাদের মনের ভেতর গেঁথে থাকবে। তিনি মা ছিলেন সবার, তার পরিচিত সবার কাছের মানুষ, সবার মা ছিলেন তিনি। তার লেখার উৎকর্ষ এত বেশি, আমি মনে করি ভবিষ্যতে তাকে নিয়ে অনেক অভিসন্দর্ভ রচিত হবে, অনেক পিএইচডি ডিগ্রি লাভ করা যাবে তার লেখা থেকে। তার অসংখ্য অসংখ্য সৃষ্টির মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
দোয়া মাহফিল সহ নানা আয়োজন করে গুণী এই সাহিত্যিকের পরিবার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিরে দেখা 2021। করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক গতিতে ফিরেছে দেশের অর্থনীতি, এমনকি সামষ্টিক অর্থনীতির কিছু সূচক ছাড়িয়ে গেছে স্বাভাবিক সময়কেও। এই কারণে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে সবসময় অতি সতর্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি অর্থবছরের জন্য আগের হিসাব থেকে সরে এসে বলছে এটি কম করে হলেও 6.6% হবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব দিয়েছেন তৃণমূলের অদম্য মানুষকে। রিজবি নওয়াজের রিপোর্ট। Economy has recovered. It's recovering. We expect it to grow at 6.6% this fiscal year, and the vaccination picks up. It should go back to 7% in the next year. বিশ্ব যখন করোনার সর্বশেষ ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে চরম পেরেশানিতে, তখন আইএমএফের কাছ থেকে এরকম উচ্ছ্বসিত প্রশংসা। এই অর্জন সম্ভব হয়েছে কৃষি এবং শিল্প খাতের দারুণ সাফল্য। অর্থনীতির আরেক বড় খাত সেবা খাতও চালু হয়ে গেছে পুরোদমে। কৃষিতে সবজি, ফল, ফসল, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন স্বাভাবিক রাখতে পারায় দেশের মধ্যে ভোগ চাঙা ছিল গোটা করোনাকালে। আর তাই 2020 সালের মার্চ থেকে দফায় দফায় লকডাউনে স্থবির অর্থনীতি এখন শুধু দিন তারিখের হিসাব। এখন যে অর্থনীতিটা এগুচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, তার পেছনে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটি আবারও কৃষি। মেকানাইজেশন অনেকটা বেড়েছে, আরও হয়তো বাড়বে। এখন সোলার ইরিগেশন পাম্পে হাজার হাজার মানুষ এর মধ্যে যুক্ত হচ্ছে। ভবিষ্যতের কৃষি আরও ডাইভার্সিফাই হবে, আরও আধুনিক হবে। সামষ্টিক অর্থনীতির সব সূচকের হালনাগাদ তথ্য পাওয়া না গেলেও মাথাপিছু বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার, বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং, ভরা মৌসুমেও বাজারে কৃষি পণ্যের দামে উত্তাপ, রাস্তায় যানবাহন চলাচল, এসব নির্দেশ করছে করোনাকাল এখন কেবল নিষ্ঠুর অতীত। আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে খুব ভালোভাবে রিকভারির পথে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা প্রি কোভিড লেভেলে পৌঁছে গেছে। সরকারের 7.2 গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথের বিপরীতে আমাদের যে ফোরকাস্ট আমাদের প্র্যাকটিসে এসছে সেটা 7-এর কাছাকাছি। অর্থনীতির মূল চালিকা শক্তি এদেশের কোটি মানুষের হার না মানা মনোভাব। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম ঘুরে এসে সেরকমটাই বললেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। And one woman was telling me her story. She said she went everywhere. She just wanted seed money. She went to all the NGOs that turned her down. But this revolving fund that we created in one of our projects, they gave her 20,000 taka. She bought a cow. She raised that cow. She sold it for 50,000. Then she took another loan, 70,000 taka. And she bought other things. And she grew. Then she took another loan and she paid back. She took another. And now she has 22 cows. Isn't that a success story? পয়মন্ত আরেকটি বছরের অপেক্ষায় থাকা মানুষের জন্য এখন একমাত্র চ্যালেঞ্জ ওমিক্রন। না হলে বাজেট বক্তৃতায় ঘোষিত 7.2% জিডিপি অর্জন কেবল সময়ের ব্যাপার। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে পর আবারও আমন্ত্রণ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে সাবু শপ লিমিটেড। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন প্রজন্ম তৈরিতে যুদ্ধদিনের অভিজ্ঞতা তাদের কাছে তুলে ধরায় গুরুত্ব দেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটিতে মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তারা। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল এম হারুন ও রশিদ বীর প্রতীক। এছাড়া ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস.এম. জাহাঙ্গীর আলম, গেরিলা যোদ্ধা বিচ্ছু জালাল ও অন্যরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ।
নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুরের ডামুড্ডার কেহুরভাঙ্গা খাল রক্ষার স্থায়ী বাঁধ 5 ইউনিয়নের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে 1 কিলোমিটার দীর্ঘ বাঁধটির নির্মাণ কাজ 2022 সালের মধ্যে শেষ হবে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শরীয়তপুর জেলার ডামুন্ডা উপজেলার কেহুরভাঙ্গা খালটি বয়ে গেছে 1913 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের পাশ দিয়ে। বছর বছর খালটির ডান তীরের অনেক বাড়িঘর ও রাস্তাঘাট ভাঙনের মুখে পড়ে বিলীন হয়। 2019 সালে 1 কিলোমিটার দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে বাঁধের 610 মিটার কাজ সম্পন্ন হয়েছে। এই বড়িবাত্রা দেওয়ার কারণে এই রাস্তাটা রক্ষা পাইছে এবং ছাত্রছাত্রী এলাকাবাসীর অনেক উপকার হয়েছে। আগে ভেঙে যায় তো এখন ভাঙা বন্ধ হয়েছে, বেড়িবাঁধা হয় মানুষের চলাচলের লেগে অনেক উপকার হয়েছে। আমাদের যাতে এত ভালো হয়েছে বাড়ি বান্না দেওয়া নেই, গাছ ভাঙ্গা পড়ে না, বাড়ি ভেঙে পড়ে না। এখন যে রাস্তা হয়েছে বেড়িবান হয়েছে, এই বেড়িবান আমাকে অনেকটা সুবিধাজনক। কেউরভাঙ্গা স্থায়ী তীর সংরক্ষণ কাজ 2019 সালে 320 মিটার সমাপ্ত করেছি এবং 2021 সালে 290 মিটার সমাপ্ত করেছি। বাকি কাজের বাকি অংশটুকু আগামী বছর শেষ করার পরিকল্পনা রয়েছে। 2022 সালে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলে সম্পূর্ণ সুবিধা পাবে এলাকাবাসী। ডামুড্ডা উপজেলায় কেউরভাঙ্গা খালে ভাঙন দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করি। কাজ অলমোস্ট শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে পরে এলাকাবাসী এর থেকে পরিপূর্ণ সুবিধা পাবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। ট্রেন পরিষ্কার করার জন্য রাজশাহীতে স্বয়ংক্রিয় অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট বসানো হয়েছে। প্রতিদিনের 1 লাখ লিটার পানির ব্যবহার কমাতে ও ট্রেনের সময়সূচি ঠিক রাখার জন্য প্ল্যান্টটি বসানো হয়। 22 কোটি টাকা ব্যয়ে ওয়াশিং প্ল্যান্ট 11 নভেম্বর উদ্বোধন হলেও একটা কাজে আসছে না এই ওয়াশিং প্ল্যান্ট। সারাদিনে এই প্ল্যান্টে 2-1টির বেশি ট্রেন ওয়াশ করা সম্ভব হচ্ছে না। বাকি ট্রেনগুলো ওয়াশের জন্য ঠিকাদারদের সাথে যোগসাজশ করে সরকারি স্বয়ংক্রিয় প্ল্যান্ট ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। অব্যবহৃত পরিত্যক্ত কলা গাছের বাকল থেকে সুতা তৈরি করে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করছেন চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচুরি গ্রামের কৃষি উদ্যোক্তা শাহিন আলী। তার এই কাজের সাথে যুক্ত রয়েছেন গ্রামের অনেক নারী। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। 366 কোটি টাকা ব্যয়ে নদের প্রায় 6.3 কিলোমিটার তীর সংরক্ষণ ও প্রায় 15 কিলোমিটার পুনঃখনন করা হবে। এবারে অন্যান্য সংবাদ। ভারী তুষারপাতে জাপানের উত্তর ও পশ্চিম অঞ্চল বরফে ঢাকা পড়ে আছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খারাপ আবহাওয়ায় 100-এরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। নিগাতা প্রিফেকচার এবং আশপাশের এলাকায় সোমবার 90 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া আদিবাসীদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।